নতুন কাহিনী, বিক্রম বেতাল গল্পে গাথা মঞ্জুরি, বিক্রম বেতাল সবার মনের রূপকথা, বিক্রম বেতাল স্বপ্নেরই ঝরা পাতা। বিক্রম বেতাল জীবনের মোড়কে গল্প হাজার, নীল লাল সাদা কালো রঙের বাহার, কল্পনায় রূপকথায় মিলে একাকার, তাই নিয়ে আসছে পর্দায় এবার বিক্রম বেতাল বিক্রম বেতাল বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল। কংসাবতীর তীরে কেশপুর নামে এক ছোট্ট গ্রাম ছিল। সেখানে জগাই নামে এক ব্রাহ্মণ তার একমাত্র কন্যা নিয়ে বাস করত। জগাই উৎসব অনুষ্ঠানে রাঁধুনির কাজ করত। তার হাতের রান্নার স্বাদ ছিল অসাধারণ, তাই সারা গায়ে জগাই রাঁধুনের সুখ্যাতি ছিল খুব। গায়ে কোনো রূপ উৎসব অনুষ্ঠান হলেই রান্নার ভার পড়তো তার ওপর। কাজের বাড়িতেই সেদিন তার খাওয়ার ব্যবস্থা হয়ে যায়, আর তারপর কাজের শেষে ভোজ সামগ্রী সহ দান দক্ষিণা যা পায় কাপড়ে বেঁধে তা নিয়ে আসে বাড়িতে। ওরে মা, মারে কই, দরজাটা খোল। বাবা, তুমি এসে গেছো? ইহ, কোথায় থাকিস মা? এত দেরি হয় দরজা খুলতে? সাত সন্ধেবেলা ঘরের দরজা বন্ধ করে বসে থাকিস কেন কে জানে? বাবা, সারা বাড়িতে এই আমি একটা মাত্র প্রাণী একা থাকি। যদি চোর ডাকাত ঢোকে তখন কি হবে শুনি? কি আর আছে রে মা যে নিয়ে যাবে? যাকে যাকে, শোন শোন, জমিদার বাড়ির অনুষ্ঠানে রান্না করে আজ তো বেশ ভালোই উপার্জন হয়েছে রে মা। এই দেখ, জমিদার গিন্নি আমায় ডেকে তোর জন্য এই কাপড়খান আলাদা করে পাঠিয়েছে। কই কই দেখি দেখি। বাহ, কি সুন্দর! বাবা, ভারী সুন্দর হয়েছে। তুই খুশি তো মা? হ্যাঁ বাবা, ভীষণ খুশি। ভারী সুন্দর কাপড়, খুব সুন্দর। জানিস মা, জমিদার গিন্নি ভারী ভালো মানুষ। আমায় ডেকে বললে, ঠাকুর মশাই, এই কিছু টাকা, এই ধুতি আপনার। উৎসবের দিনে খালি হাতে এভাবে তো আর আপনাকে যেতে দিতে পারি না, পারিশ্রমিক তো তিনি দিতেনি। আর শোনেন, এই কাপড়টা মা সীতাকে দেবেন, কেমন? মাহারা মেয়েটা কিছুই তো পায় না। বাবা, তুমি আবার শুরু করলে তো? এই তো বেশ ভালো আছি আমরা। উৎসবের বাড়ি তুমি রাখছো, আর আমাদের সে সুবাদে ভালো মন্দ জুটে যায় নিত্যদিন। আর এই দেখো না, কেমন নতুন গামছা, ধুতি, আমার কাপড়, আর কি চাই গো? হ্যাঁ, এভাবেই আমরা বাপ মেয়েতে জীবন কাটিয়ে দেব। তাই তো বড় চিন্তা রে মা। যদি গায়ে উৎসব কমে যায়, যদি আর লোকে আমায় না ডাকে রাখতে, তখন কি হবে? ওসব তুমি চিন্তা করো না বাবা। জগাই রাঁধুনির নাম এখন গা ছাড়িয়ে দূর দূরান্তে পৌঁছে গেছে, সে ভয় নেই আমাদের। তা যা বলেছিস মা, জীবনে কখনো ঠক জচ্চুরি করিনি,
তাই ঈশ্বর এতটা নির্দয় হতে পারবেন না আমাদের উপর, কি বলিস? জগাই রাধুনি আছো নাকি হে? জগাই রাধুনি? ওই এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, যাই গো যাই। বলেন। শোনো, কাল সকালেই হরিহর চাটুর্যের বাড়ি উপনয়ন আছে। সে উপলক্ষে রান্নার ভার তোমার হে। 500 লোকের রান্নার ভার, বুঝেছো? ও 500 কেন, 5000 হলেও কোনো চিন্তা করতে হবে নি গো। আমি তবে চলি এখন। দেরি করো না যেন, পৌঁছে যেও ঠিক সময়। কিচ্ছু চিন্তা করতে হবে না, আমি ঠিক সময় পৌঁছে যাব। এভাবেই জগাইয়ের কাজ চলতে থাকে নিত্যদিন। সারা গায়ে যত উৎসব অনুষ্ঠান হয়, আর সে উপলক্ষে ভোজনের আয়োজন হলেই ডাক পড়ে জগাই রাধুনির। সুস্বাদু রান্না মানে লোকমুখে একটাই নাম, জগাই রাধুনি। কিন্তু সুখ তো চিরকাল সমানভাবে থাকে না। একদিন তাই হলো, গায়ে অনাবৃষ্টিতে ফসল ফলল না, ঘরে চাল নেই, তাই খিদে পেটে উৎসব কিসের? জগাই রাধুনি চিন্তায় পড়ল। কি যে করি, এই বুড়ো বয়সে আর কি কাজই বা করতে পারবো? ঘরে অর্থ নেই, আজ জুটেছে, কাল কি হবে কে জানে। বাবা, এবার তুমি রাধুনির কাজ ছেড়ে বরং অন্য কিছু করো। কি করব রে মা, গায়ে তো কাজই নেই। এই বয়সে কি 2 কোষ পথ পায়ে হেঁটে পাশের গায়ে গিয়ে কাজ করতে পারবো? তবে আর কি, বসে থাকো, কাল থেকে জল খেয়ে থেকো। তাই খাবো, হ্যাঁ হ্যাঁ তাই খাবো, কাল থেকে ওই জল খেয়েই থাকবো। এ গায়ে কিছু হচ্ছে না তো পাশের গায়ে যাই, জমি ভিটে ছেড়ে সেখানে গিয়ে বসতি করি, তা না। হ্যাঁ, বাপ ঠাকুর তার ভিটে ছেড়ে এখন চলি পাশের গায়ে কাজ খুঁজতে। আমি পারবো না। তবে আর কি, বসে থাকো, কবে কে আসবে গিয়ে রেঁধে দিয়ে এসো তার বাড়ি। ধুর, আর ভাল লাগে না। আরে আরে, কোথায় চললে আবার? চুলোয় চুলোয়, জমের দুয়ারে, আর ফিরবো না। মরুগ্গে সব, আর ফিরবো না, মরে গেলেও না, কিছু দেই না। ওরে বাবা, এ কোথায় এসে পড়লুম? চারিদিকে কি অন্ধকার, ঘন জঙ্গলের মধ্যে এসে পড়েছি যে। তারা যেন কথা বলছে না, কথা বলছে না তো, হাসছে। হাসিটা হাসিটা কেমন যেন ভূতের হাসির মতো। ওই দেখি তো, তাই তো, হ্যাঁ রে হ্যাঁ, এ তো জগাই রাধুনি। এই মরেছে, রাত বিরেতে যে ভূতের খপ্পরে পড়লুম। রাম 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 রাম। কোথায় যাবো আমি? আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ওকে চাকতলা করে নিয়ে চল। ছাড়ো ছাড়ো বলছি। কেউ শ্বশুর লাগছে। আমি যাবো না, আমি আমার মেয়ের কাছে যাবো। যাবে যাবে, নিশ্চয় যাবে। আগে আমাদের একটু রেঁধে খাওয়াও, তারপর নিশ্চয় বাড়ি যাবে। এই মরেছে, ভূতেদের রান্না করে খাওয়াতে হবে, কে বিপদ। যাক, রাধুনি নিয়ে চিনতে ছিল, সব সময় ভুতুরে রান্না খেয়ে খেয়ে পিঠে একেবারে চড়া পড়ে গেল।
আজ মানুষের রান্না খাওয়া যাবে। আর তোমার কথা তো আমরা আগেই শুনেছি, এর সুযোগে আজ একবার পরখ করে দেখা যাবে। কি বলো কি বলো? এই, এই, ছাড়ো ছাড়ো আমায়, ছাড়ো বলছি। কি করছো কি? ওরে বাবা, চ্যাংদোলা করলে কেন? ছাড়ো ছাড়ো আমায়, ছাড়ো। রাজামশাই, এই দেখুন কাকে এনেছি সঙ্গে করে। কেড়ে বেটা হতভাগা, কেড়ে তুই কেড়ে তুই কেড়ে তুই। রাজামশাই, এ হলো জগাই রাধুনী। রাজকুমারীর বিয়েতে আমাদের রান্না করে খাওয়াবে। ভূতের রান্না তো রোজই খাই, তাই বলছিলাম কি আজ এই শুভ দিনে যদি একটু মানুষের হাতে রান্না হতো, বড় ভালো রাঁধেও। হ্যাঁ রাজামশাই, বড় ভালো রাঁধেও। বেশ, তবে তাই হোক তাই হোক তাই হোক। রেঁধে ফেলে তাড়াতাড়ি মন্ডা মিঠাই রকমারি, ঝিমে গজা পুলি পিঠে খাবো মোড়া ছিটে ফুটে। জলদি কর জলদি কর জলদি কর। এই সেরেছে। আর দেরি কিসের? চলো রেঁধে ফেলো চটপট। কতদিন মানুষের হাতের রান্না খাইনি। কি বলো? কি গন্ধ রে! গন্ধেই তো পেট ভরে যাচ্ছে। খাবো আর কি? সে কি রে, খাওয়ার আগেই তো ঢেকুর তুলছিস? তবে আর খাবি কি রে? সত্যি কতদিন যে মানুষের রান্না খাইনি। ভুতুরে রান্না খেয়ে খেয়ে পেটে যে একেবারে চড়া পড়ে গেল গা। কই গো, তোমার হলো? আজ যে সইতে পারছি না গো। তাড়াতাড়ি করো। এই 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 হয়ে এলো। এই না, রান্না তৈরি। বাবা, কত কি! ভারী সুস্বাদু রান্না। বেঁচে থাকতেও এমন সুস্বাদু রান্না খাইনি রে। তুই আর খাবি কি করে অত ছাড়া? বেঁচে থাকতে তো বউয়ের ঝাঁটা খেয়ে পেট ভরাতে। এই দেখ, বাজে কথা বলবি না, এই বলে দিলুম। এই ভরাতে সে তো বল। বল বাজে কথা বলবি না তুই। ওরে ওরে, থাম থাম থাম! রাজামশাই এসেছে রে! থাম 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 তোরা! এবার বুঝি দিল ঘর মটকিয়ে। বড় ভালো রেঁধেছিস, মোদের খুশি করেছিস। বল তোরে কি কি দাবি, যা যা চাইবি তাই তাই পাবি। জলদি বল জলদি বল জলদি বল। বলে ফেল কি চাই তোর? রাজামশাই খুশি হয়েছেন, যা চাইবি তাই পাবি। আর দেরি করিস নে, বলে ফেল শিগগির। কি ফেল! ধনরত্ন, মণিমুক্ত, যা চাইবি তাই পাবি। আর দেরি
না, আমার কিচ্ছু চাই নে। রাজামশাই, শুধু আমার একটি অনুরোধ, আমরা আমরা বড় গরিব, গায়ে রান্নার কাজ করে আমরা বাপ মেয়েতে সুখেই ছিলুম, কিন্তু আজ গায়ে কোনো কাজ নেই, তাই দুবেলা আহার জোটে না ঠিক মতো, বড়ই কষ্টে আছি রাজামশাই। তাই যদি এমন একটা ব্যবস্থা করে দিতে পারেন যাতে অন্তত অনাহারে না মরি। মাটি খানে সঙ্গে রাখ, খিদে পেলে সামনে রাখ। ইচ্ছে মতো খাবার পাবি, যত ইচ্ছা খেতে পারবি। ইচ্ছে মতো খাবার পাবি, যত ইচ্ছা খেতে পারবি। খেতে পারবি, খেতে পারবি, খেতে পারবি। কই রে মা, কোথায় গেলি? বাবা, ফিরে এসেছো তুমি? কোথায় চলে গিয়েছিলে আমাকে একা ফেলে রেখে? ভূতের বিয়েতে রাত্রে রে মা, ভূতের বিয়েতে রাত্রে। এই দেখ, এই দেখ। মহারাজ, এবার তুমি বলো তো, জগা ইচ্ছে করলেই যখন ভূতের রাজার কাছ থেকে ধনরত্ন পেতে পারত, তখন সে তা না করে কিছুই চাইল না, তার বদলে পেল কি? একটা বাটি, যা কেবলই তার পেট ভরাতে সাহায্য করবে। এটা কি তার বোকামি নয়? সে তো ইচ্ছে করলেই অফুরন্ত ধন রত্ন নিয়ে বাপ মেয়েতে সুখে শান্তিতে দিন কাটাতে পারত সারা জীবন, কিন্তু তার পরিবর্তে সে নিল সামান্য একটা বাটি। বেতাল, জগাই ইচ্ছে করলে ভূতের রাজার কাছ থেকে অফুরন্ত ধন রত্ন নিয়ে আরামে আয়েশ করে সারা জীবন কাটিয়ে দিতে পারত, এ সত্য, কিন্তু সে ছিল সৎ, পরিশ্রমী। অফুরন্ত ধনরত্নের ফলে তার মধ্যে কুড়েমি আসত, পরিশ্রম না করে বিলাসিতায় দিন কাটাতো। সে বুঝেছিল জীবন ধারণের প্রথম চাহিদাই হল আহার, যার নিশ্চিত সংস্থান করতে পারলেই যথেষ্ট। তাই সে ভূতের রাজার কাছ থেকে সেটুকুই চেয়েছিল। এটা তার মূর্খতা নয়, বরং তার সততা ও দূরদর্শিতারই পরিচায়ক। মহারাজ, তুমি এবারও সঠিক উত্তর দিয়েছ, কিন্তু আবার তুমি কথা বলে ফেলেছ। তাই শর্ত অনুযায়ী আবার আমি চললাম মহারাজ, আমি চললাম, আমি চললাম। বেতাল, বেতাল যেও না, দাঁড়াও, দাঁড়াও, আমি আসছি বেতাল, যেও না, আমি আসছি বেতাল।